স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। এবার থাকছে পুরো খবর। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। বুধবার এমনটা জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সবাইকে 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ফারাদ ইবনে মালেক। উপদেষ্টা নির্বাচন কমিশন ও বিভিন্ন বাহিনীর প্রধানদের নিয়ে উচ্চ পর্যায়ের নির্বাচন প্রস্তুতি সভা করেছেন প্রধান উপদেষ্টা। এখানে ভোটের সময় নিরাপত্তা, প্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়ন নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার পরে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তিনি জানান, সরকারের ঘোষিত সময় অনুযায়ী সবকিছুর প্রস্তুতি চলছে। আমাদের তরফ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, আর ইলেকশনের ডেটটা ঘোষণা করবেন ইলেকশন কমিশন, এবং ওনারা এই বিষয়ে বলেছেন তো সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইকে ওনারা জানাবেন। আমরা এর বাইরে আমাদের বলার কিছু নাই। আমরা বারবার বলছি ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক, 15 নভেম্বরের মধ্যে হলে এটা বেটার। সভায় নির্বাচনের সময় প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব দেয়া নিয়ে বিস্তর আলোচনা হয়। এ নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে। একই এলাকার বাসিন্দা এবং আত্মীয় যে এলাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে না। পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। সেনাবাহিনীর 92,000 ও নৌবাহিনীর 500 সদস্য নির্বাচনের 72 ঘন্টা আগে থেকেই দায়িত্ব পালন করবে বলেও জানান প্রেস সেক্রেটারি। 92,500 মতো আর্মি এবং নেভি ট্রুপস ডিপ্লয় থাকবে। ফারাদ ইবনে মালেক, 71, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় নোট অফ ডিসেন্ট না রেখে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন। বুধবার এক অনুষ্ঠানে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কোনো ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দায় নিতে হবে। দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিছু দলের সুপারিশ জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কমিশন। শফিকুল হকের প্রতিবেদন। ঐক্যমত্য কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে সংস্কার কমিশন, যেখানে জাতীয় নির্বাচনের দিনে অথবা আগে গণভোট আয়োজনের সুপারিশ থাকলেও বাদ দেয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর দেয়া নোট অব ডিসেন্ট। একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব বলছেন, নোট অফ ডিসেন্ট বাদ দেয়া জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা। এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আমি বলি যে এগুলো আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। জাতীয় প্রেস ক্লাবে এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় হলে এর সব দায় দায়িত্ব নিতে হবে ডক্টর ইউনূসের সরকারকে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি কিন্তু আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গ্রহণ করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন, সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্টে আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলো সমাধান করবে। সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যত্যয় ঘটে, এর থেকে বাইরে যদি যান, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। একই দিন এক সেমিনারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দাবি করেন, যে জুলাই সনদে সব দল সই করেছে তার অনেক কিছুই নেই সনদে। ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনার সময় আমার মনে হয়েছে ঐক্যমত্য কমিশন, সরকার এবং আরো 2-3টি দল তারা বোধহয় এক পক্ষ, আমি বিপক্ষেই খেলছিলাম মনে হয়। তো সেই হিসেবে জাতির পক্ষেই দায়িত্ব পালন করার আমরা চেষ্টা করেছি, কিন্তু আমার কেন জানি মনে হয়েছে
কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনীতে জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক ইস্যুতে যা তা পক্ষপাতমূলক আচরণ বলে অভিযোগ করেন বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য। যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই। শফিকুল হক, ৭১, ঢাকা। কোনো কারণে জাতীয় নির্বাচন ঠিক সময়ে না হলেও গণভোট আগে দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মাহমুদ তাহের। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন পিছিয়ে গেলেও জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারে না। এদিকে নভেম্বরের গণভোট সহ ৫ দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত সহ ৮টি দল, জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। সকালে জামায়াতের কার্যালয়ে আসেন কমনওয়েলথের ইলেকটোরাল সাপোর্ট ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট শাখার প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ নিয়ে কথা বলেন। আমরা ওনাদেরকে বলেছি, ইলেকশন কমিশনের ব্যাপারে বলেছিল, আমরা বলছি ইলেকশন কমিশনকে আমরা সিসি ক্যামেরা প্রত্যেক কেন্দ্রে দেওয়ার জন্য। আমরা ভোট কেন্দ্রে আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার যতগুলো এনফোর্সিং অথরিটি আছে সকলকে প্রত্যেক কেন্দ্রে ডেপ্লয়মেন্ট চাই, থাকবে। পুলিশ যেরকম থাকে এরকম থাকবে। তিনি বলেন, কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলেও জুলাই সনদের গুরুত্ব বিবেচনায় নভেম্বরেই গণভোট চায় জামাত। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার হবে। সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। এদিকে জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরেই গণভোট সহ ৫ দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জামায়াত, ইসলামী আন্দোলন সহ আন্দোলনরত ৮ দল। আমরা আজকে এই ৮টি দল পরিষ্কার করে বলতে চাই, সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। ৩০ অক্টোবর নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান ও ৩ নভেম্বর বৃহৎ কর্মসূচি ঘোষণার কথাও জানান দলগুলোর নেতারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ব্যক্তি নির্ভরতা থেকে বেরিয়ে অবশেষে মেরুদণ্ড ফিরে পেয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বুধবার এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ না করেই এতে স্বাক্ষর করে এখন পস্তাচ্ছে বিএনপি। জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ করার আগে সনদে স্বাক্ষর করবে না জাতীয় নাগরিক পার্টি। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে তরুণদের দল এনসিপির এই সংবাদ সম্মেলন। কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই এনসিপি স্বাক্ষরের বিবেচনা করবে। সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে পাশ না করলে সনদ স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। কমিশনের এরকম সুপারিশকে স্বাগত জানান তিনি। একই সঙ্গে সনদ নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনাও করেন নাসিরউদ্দিন। এটা তো ঐক্যমত কমিশন ছিল, তো এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল। এখন আবার ঐক্যমত কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে, এখন আবার এটাকে আমরা ঐক্যমত কমিশন বলতে পারি। তো এটা কোনো দলের জন্য নয়। সালাউদ্দিন কমিশনে জুলাই সনদ বাস্তবায়ন কী হবে সেটা নিয়ে তারা কোনো আলোচনা করে নাই। তাহলে আপনি বিবাহের আয়োজন করলেন, বিবাহ হবে, কিভাবে হবে, কবে হবে, কাবির নামে কে সাইন করবে, এগুলো নিয়ে কোনো কথা হলো না। এটা তো ওনারা ভুল করেছেন, যে ওনারা বাস্তবায়ন প্রক্রিয়াটা কেমন হবে সেটা দেখেই বিএনপির সাইন করা উচিত ছিল। এখন এবার ভুল করে ফেলেছেন, এবার ভুলের কাফারা আপনারা আদায় করুন, জনগণের সাথে আসুন এবং জনগণের পক্ষে থাকুন। সংবিধান সংস্কার বিলের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানোর আগে জনগণের সামনে প্রকাশ করতে হবে, তারপরই এনসিপি স্বাক্ষরের সিদ্ধান্ত নেবে। আর বাস্তবায়ন আদেশ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জারি করার দাবিও করা হয়। ডক্টর ইউনূস, যিনি এই গণ অভ্যুত্থানের সরকার হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন, ওনাকে এই আদেশে সাইন করতে হবে এবং এই আদেশে সাইন করার জন্য উনি শহীদ মিনারে যাবেন, জনগণের সম্মুখে
জনগণের যে ঐতিহাসিক যে সিদ্ধান্ত সেটা জনগণের সম্মুখেই তাকে দিতে হবে। গণভোটের তারিখ নিয়ে বিএনপি জামাতের বিভাজনের মাঝে এনসিপি জড়াবে না বলেও মন্তব্য করেন তিনি। গণভোটটা সুষ্ঠুভাবে আমরা ফোকাস করতেছি যাতে গণভোটটা সুষ্ঠু প্রক্রিয়ায় হয়। ইসি গায়ের জোরে প্রতীক চাপিয়ে দিলে তা মোকাবেলার হুঁশিয়ারিও দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশন তাহলে যদি ওনারা দিতে চায় তাহলে গায়ের জোরে দেখ না, দেখি ওনাদের নির্বাচন কমিশনের কত জোর। রাশেদ আনিস, ৭১, ঢাকা। সর্বোচ্চ আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে নৈরাজ্য সৃষ্টি করে পলাতক ফ্যাসিস্ট সরকার। বুধবার আপিল শুনানিতে বিএনপির পক্ষের আইনজীবী এজন্য দায়ী করেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে। তার কারণে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয় বলেও মত দেন আইনজীবী। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের উপর পঞ্চম দিনের শুনানিতে বিএনপির পক্ষে অংশ নেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সার্বিক ইতিহাস তুলে ধরেন তিনি। 14 বছর আগে এটি বাতিল করার জন্য সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের সমালোচনা করেন এই আইনজীবী। আমি এর উপরে মত দিয়েছিলাম যে ভবিষ্যতে এই দেশে মারামারি হবে, কাটাকাটি হবে, হানাহানি হবে, কারণ হবে এই জাজমেন্ট। সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম, কিন্তু খায়রুল হক আপনাদের ক্ষমতা খর্ব করেছেন একদিকে, এবং আমি সর্বশেষ যে কথা বলেছি অন্যদিকে তিনি বলেছেন যে কোনো বিচারক তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, কোনো বিচারপতি তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না, লাভজনক কোনো পদে যেতে পারবে না, অথচ তিনি নিজেই আইন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়ে বসে আছেন। শুনানিতে অংশ নেয়া অপর আইনজীবী শাহরিয়ার কবির আগের দেওয়া বিতর্কিত পর্যবেক্ষণ প্রত্যাহারের আর্জি জানান। 72 সালে 12ই জানুয়ারি যতগুলো গেজেট প্রকাশ হয়েছিল প্রতিটা জায়গায় বঙ্গবন্ধু বলা ছিল, শেখ মুজিবুর রহমানকে, কিন্তু এই জাজমেন্টে খায়রুল হক সাহেব তাকে জাতির পিতা বলে সম্বোধন করছিল। সো আমি অনারেবল সুপ্রিম কোর্টের কাছে বলেছি এই জাতির পিতা শব্দটা এই জাজমেন্ট থেকে যেন এক্সপান্স করা হয়। ওভারঅল এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল চাওয়া হয়েছে যাতে এটা নেক্সট ইলেকশন থেকে এটা বলবৎ হয়, এবং সেটা এই বাই দিস টাইম যদি আমরা বলছি যে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে আপিলটা অ্যালাউ হয়েছিল এই আপিলটা খারিজ করতে হবে। প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে পরবর্তী শুনানি হবে 2 নভেম্বর। সৈকত সাদিক, ৭১, ঢাকা। মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় ও দুবার নাম থাকায় 128 জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে সরকার। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যারা প্রতারণার মাধ্যমে গেজেটভুক্ত হয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এতে জানানো হয়। এতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নন, আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হননি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার তথ্য মেলে। এই অবস্থায় জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের 21 জন, সিলেট বিভাগের 27 জন, চট্টগ্রাম বিভাগের 39 জন, খুলনা বিভাগের 9 জন, রংপুর বিভাগের 3 জন, ঢাকা বিভাগের 14 জন, রাজশাহী বিভাগের 13 জন, বরিশাল বিভাগের 2 জন সহ মোট 128 জনের গেজেট বাতিল করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিতেও নির্দেশ প্রদান করা হয়েছে। ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ভুখা মিছিলে পুলিশের লাঠিচার্জে প্রায় 50 জন আহত হয়েছে। বুধবার দুপুরে সচিবালয় অভিমুখে ওই মিছিলে সাউন্ড গ্রেনেড ও জল কামান ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। জাতীয়করণ না হওয়া পর্যন্ত অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। জাতীয়করণ সহ 5 দফা দাবিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ভুকা মিছিল সচিবালয় অভিমুখে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে এবং লাঠিপেটাও করা হয়। শিক্ষকদের দাবি, এতে প্রায় শতাধিক আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। প্রায় 100-র উপরে শিক্ষক আহত অবস্থায় আছে এবং আমাকে বাড়ি দিয়েছিল। বাড়ি দেওয়ার পরে স্যার আমি বাম হাতে ঠেকাতে গেছি, বাম হাতে এই জায়গায় এসে বাড়ি লাগেছে। আমি যে রুগীটারে নিয়ে আসছি তার অবস্থা গুরুতর ছিল, তাকে ইসিজি করা হয়েছে। ইসিজি করা থেকে তার
ডাক্তার বলেছে স্যার সুচিকিৎসা দিয়েছে। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষকেরা। প্রায় এখানে 50 জন শিক্ষকের মতো গুরুতর আহত অবস্থায় আছে। এই হামলার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমি আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আগামীকাল থাকি এর চেয়ে আর কঠিন আমরা কর্মসূচি চালাবো। পরে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি রূপ নেয় এক দফায়। পুলিশের অতর্কিতভাবে কি হামলা চালায়, তারা লাঠি সেল করে, টিয়ার সেল নিক্ষেপ করে, জল কামান নিক্ষেপ করে এবং আমাদের অনেক শিক্ষককে সেই ফেসিস্ট কায়দায় পুলিশের জীবন জনগণের উপর আক্রমণ করছে। আমরা দাবি আদায় করতে গেছি, আমাদেরকে মারছে, আমার নিজের পায়ে ভাঙে ফেলাইছে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দাবা না বানানো হয় ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা মাঠ ছেড়ে যাব না। 17 দিন ধরে জাতীয়করণের দাবিতে কর্মসূচি পালন করে আসছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোট। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। সাংবিধানিক স্বীকৃতির বাস্তবায়ন চান রংপুরের নারীরা। 71 টেলিভিশনকে তারা জানান, এই মুহূর্তে তারা অধিকার পাওয়ার নিশ্চয়তায় সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা বলছে, নির্বাচনে যেই সরকার আসুক, কাগজে কলমে আর বক্তৃতার সম্মান না দেখিয়ে নারীদের উন্নয়নের জন্য বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া দরকার। শাহিন আলমের তোলা ছবিতে মাহবুব সুমনের প্রতিবেদন। রংপুরের নারীরা বলছেন, শুধু বক্তৃতায় নয়, নারীর উন্নয়নে দরকার বাস্তবধর্মী পদক্ষেপ। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তথ্য মতে বিশ্বে নারী পুরুষের আয়ের বৈষম্য 22%, আর বাংলাদেশে তা 2.2%, যা বিশ্বের মধ্যে সর্বনিম্ন। তবে রংপুরের বাস্তব চিত্র আরও ভয়াবহ। আমি কষ্ট করি, ইট ডাঙ্গাই, খোয়া ডাঙ্গাই, সব কিছু কাজ করি, মজুরি দিতে কাজিয়ে করে, ঝগড়া করে। পুরুষ মানুষকে দেয়, তার অর্ধেকও তো আমাকে দেয়, আমার তো সেটা দিয়ে পোষায় না। যে সরকারে আসুক, আমরা বিনা সুদে লোন চাই, আমরা ছোটখাটো ব্যবসা করি খাই। বাংলাদেশের একমাত্র নার্সিং পেশাতেই নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি, প্রায় 90%। তবে নার্সিংয়ে যুক্ত নারীরা মনে করেন, শিক্ষা ও কর্মসংস্থানের মান উন্নয়ন জরুরি। আগামীতে যে সরকারই আসুক না কেন, তারা যদি নার্সিং সেক্টরকে সঠিকভাবে পৃষ্ঠপোষকতা দেয় এবং সরকারিভাবে কাজে শুরু করে দেয়, তাহলে আমরা সরকারি অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারব। আগামী সরকার যেই আসুক, যে আমরা এই নার্সিং সেক্টরের মতো আরও বিভিন্ন প্রতিষ্ঠানে যেন নারীদের অগ্রাধিকার হয়, নারীর জন্য তাদের মূল্যায়িত হয়, সঠিক মূল্যায়িত হয়। নারী আইনজীবীরা মনে করেন, বিচার পাওয়ার ক্ষেত্রে নারীরা এখনো বৈষম্যের শিকার। যেখানে অধিকার নেই, সেখানে উন্নয়ন কেবল কথার কথা। প্রথমে যে বিষয়টা, সেটা নারীদের আগে উন্নয়নটা করা। উন্নয়নটা হলেই নারীদের এই বিচার ব্যবস্থাটাকে সবচেয়ে আগে দেখতে হবে। বিচার ব্যবস্থা যদি উন্নয়ন হয় নারীদের, তাহলে নারীদের অটোমেটিকলি উন্নয়ন হবে। রংপুর উইমেন চেম্বার অব কমার্স ও নারী চিকিৎসক বলছেন, আগামী সংসদে কর্মস্থলের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতি ও সহিংসতা বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে। আমরা ছোট ছোট উদ্যোক্তা, বিনা সুদে যদি আমাদের লোনটা দেয়া হয়, এটা আমাদের জন্য খুবই ভালো হয়। আমরা আশা করব যে এই ক্ষেত্রগুলো যাতে আর বৈষম্যের শিকার নারীরা না হয়। বিশেষজ্ঞ নারী শিক্ষাবিদরা বলছেন, নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির চেয়ে বেশি দরকার বাস্তব কার্যক্রম। প্রত্যাশা থাকবে তারা যেন আমাদের এই নারীদের, এই বিশাল জনগোষ্ঠীর একটা অন্যতম অংশ নারীদের কথা গুরুত্ব দিয়ে তাদের জন্য এমন একটা পরিবেশ গড়ে তোলেন যেখানে নারীরা শোষিত হবে না। রংপুরের 6টি আসনের প্রতিটিতেই নারী ভোটারের সংখ্যা প্রায় সমান। মাহবুব সুমন, 71, রংপুর। দেশের সামষ্টিক অর্থনীতি আগের চেয়ে বেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে বিনিয়োগ জটিলতা ও অর্থনীতির অচল অবস্থা দূর করতে জ্বালানি স্বল্পতা দূর, অবকাঠামো সহ একাধিক খাতে নজর দিতে হবে। পিআরআই আয়োজিত এক সেমিনারে এসব কথা জানান বক্তারা। এছাড়া জোর করে মূল্যস্ফীতি কমাতে গেলে তা সুফল বয়ে আনবে না বলেও জানান তারা। বিস্তারিত প্রতিবেদনে। দেশের সামষ্টিক অর্থনীতি আগের চেয়ে বেশ স্থিতিশীল হয়েছে, যদিও এমন পরিস্থিতিতে বিনিয়োগ পরিবেশ নিয়ে কয়েক বছর ধরে দুশ্চিন্তায় থাকা উদ্যোক্তারা আশাবাদী হতে পারেননি। পিআরআই আয়োজিত সামষ্টিক অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। Machine companies. So this is backed by IMF, this is backed by HSBC, by China Shore. Lenders are getting frustrated because we cannot operate. অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকে বর্তমান সময়ে আপনারা জানেন যে
সামষ্টিক অর্থনীতির একটা স্থিতিশীলতা আমরা অর্জন করতে পেরেছি। বাংলাদেশ ব্যাংক যে টাইট মনিটারি পলিসি স্ট্যান্স নিয়েছে, এটা হয়তো কন্টিনিউ করতে পারে আরো কিছু সময়, কিন্তু আমার মনে হয় যে এটা আরেকটু রিল্যাক্স করা দরকার। এ সময় মূল্যস্ফীতি, সুদহার ও দেশি বিদেশি বিনিয়োগ সহ বিভিন্ন খাতের চিত্র তুলে ধরেন সংস্থাটির মুখ্য অর্থনীতিবিদ। কয়েক বছরের বিনিয়োগ জটিলতা ও অর্থনীতির অচলাবস্থার কথা তুলে ধরে পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, নজর দিতে হবে জ্বালানি, অবকাঠামো সহ একাধিক খাতে। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে বিনিয়োগকারীরা নড়েচড়ে বসবেন বলেও আশা প্রকাশ করেন তারা। এ সময় পিআরআই চেয়ারম্যান জায়দি সাত্তার বলেন, জোর করে মূল্যস্ফীতি কমাতে গেলে ভালো কোনো কিছু হবে না, তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে অন্যান্য খাতেও। It has now come down, but let's be honest, it's still a very high inflation rate. পভার্টিতে আমাদের কিছু সমস্যাটা বেড়ে গেছে, কারণ পভার্টি একটু বেড়ে গেছে বলে রিপোর্ট হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ইনইকুয়ালিটিটা বেড়ে গেছে সাংঘাতিকভাবে, এখানে নজর না দিলেই নয়। এ সময় অর্থনীতিকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনতা নিশ্চিতের পক্ষে মত দেন বক্তারা। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। বাংলাদেশের তৈরি পোশাকে ফ্রান্সের সাথে সম্পর্ক উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারে, তাই বাংলাদেশে আরও বেশি পরিবেশ বান্ধব এবং টেকসই উপায়ে পোশাক তৈরির পরামর্শ দিলেন ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত। বুধবার ধামরাইয়ের একটি পোশাক কারখানা পরিদর্শন শেষে তিনি বলেন, সবুজ শিল্পায়নের রেকর্ড করেছে বাংলাদেশ, যা এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। নিজ দেশের ক্রেতাদের জন্য পোশাক তৈরি হয় এমন একটি গার্মেন্টস কারখানা পরিদর্শনে আসেন ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত। ঘুরে ফিরে দেখেন পোশাক তৈরির বিভিন্ন ধাপ। সন্তুষ্ট জানিয়ে বলেন, বাংলাদেশের গার্মেন্টস কারখানা নিয়ে তার অভিজ্ঞতার কথা। এমন কারখানার পোশাক ফ্রান্স ও বাংলাদেশের মাঝে সম্পর্ক এগিয়ে নিতে সহায়তা করবে। একই সাথে বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এসব গার্মেন্টস ভূমিকা রাখবে। পোশাক কারখানাটিতে কাজ করে প্রায় ২১,০০০ শ্রমিক, প্রত্যেকেই সন্তুষ্ট কর্মপরিবেশ ও বেতন ভাতা সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধায়। এই জায়গায় কাজ করতে ভালো লাগে, পরিবেশ অনেক ভালো, ঠিক মতো বেতন দেয়, ফ্রিতে খাবার দেয়, অসুস্থ হলে ফ্রিতে চিকিৎসা করে, ওভার টাইম দেয়। বলতে পারেন এটা একটা পরিবার, এটা সবাই মিলেমিশে একসাথে কাজ করি আমরা, অনেক ভালো। কর্মকর্তারাও জানান, প্রতিযোগিতার বাজারে টিকতে উন্নত মানের পণ্য এবং পরিবেশ বান্ধব ও ভালো কর্মপরিবেশের বিকল্প নেই। একজন অ্যাম্বাসিডর অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে ভিজিট করতে আসেন, এবং ফ্রান্সের কোন অ্যাম্বাসিডর অবশ্যই এটা আমাদের জন্য ইন্সপায়ারেবল ফিউচারের জন্য, এবং আমাদের মোটিভেশন দেয়, এবং আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের কোলাবোরেশন আরও বাড়বে। রপ্তানিমুখী গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, ফ্রান্সের রাষ্ট্রদূতের এমন পরিদর্শন বাংলাদেশের পোশাকের জন্য ইতিবাচক ব্র্যান্ডিং হিসেবে কাজ করবে। কোন জায়গায় কোন ফ্যাক্টরি থেকে প্রোডাকশন সোর্স করছে এটা তারা দেখে নিল, দেখার পরে তারা নিজেরাও তো তখন আমাদের অ্যাম্বাসেডর হয়ে কথা বলবে। এটা তো একটা খুব ইম্পর্টেন্ট, তারা তখন আমাদের পক্ষ হয়ে কথা বলবে যে হ্যাঁ, আমি বাংলাদেশের ফ্যাক্টরি দেখে এসেছি এবং ফ্যাক্টরিগুলো অত্যন্ত পরিবেশ সচেতন। আজকে যে ইউরোপ আমেরিকা সব দেশের দোকানগুলোতে আমাদের জিনিস যে যাচ্ছে মেড ইন বাংলাদেশ লেখা, এটাই তো একটা ব্র্যান্ডিং। বর্তমানে দেশে পরিবেশ বান্ধব পোশাক কারখানা রয়েছে ১৬৮টি, যার শীর্ষ ১০০টিও এখানে। বিশ্বে পরিবেশ বান্ধব পোশাক কারখানা বাংলাদেশে বেশি। ফ্রান্সের রাষ্ট্রদূত এই কারখানাটি পরিদর্শনে এসে বললেন, তার দেশের ক্রেতারা এমন গার্মেন্টসের পোশাক ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেখানে পোশাক প্রস্তুত হয় টেকসই এবং পরিবেশ বান্ধব উপায়ে। জাহিদুল ইসলাম, ৭১, ধামরাই, ঢাকা।